স্বাগত সান্ধ্যা বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি জেনিসিয়া বর্ণা এবং আমি নাইম আবির। শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। আমরা যারা দায়িত্বে থাকবো আমাদের সাথে কাজ পরিচালনার ক্ষেত্রে শিক্ষার্থীরা সম্পৃক্ত থাকবেন। ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন। বর্ণা, আমরা দেখছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করবার পরে প্রথম অনানুষ্ঠানিক বৈঠক তারা করেছেন এবং সেই বৈঠকে কিন্তু বিশেষ করে গুরুত্ব দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নতুন করে ফিরিয়ে আনবে এবং একই সাথে হত্যার বিচার করতে তারা বদ্ধপরিকর, সেটি কিন্তু জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা। এর আগে বন্টন করা হয়েছে মন্ত্রণালয়ের দায়িত্ব, যেখানে মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা, শিক্ষা ও সড়ক সহ ২৭ মন্ত্রণালয়ের দায়িত্ব নিজের হাতে রেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এ নিয়ে সান্ধ্যবাজারে থাকছে বিস্তারিত। ইমিডিয়েটলি আমরা কি করার আছে এইসব ব্যাপার আমরা আলোচনা করব। একার কাজ না, সারা দেশবাসীর কাজ। শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংক সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনর্জীবিত করতে হবে। জাতীয় স্মৃতিসৌধ এবং শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ যারা উপদেষ্টা রয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারে, তারা সবাই, এবং দেশের শান্তি শৃঙ্খলা ফেরানো সহ অর্থনীতিকে নতুনভাবে পুনরুজ্জীবিত করা, সেটি কিন্তু তারা বলেছেন যে তাদের সামনের কাজ হবে। হ্যাঁ বীর, সান্ধ্যবাজারে আমাদের দর্শকদের এ নিয়েও বিস্তারিত জানাতে চাই। সরকার গঠনের পর আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এমনটা জানিয়েছেন বন ও পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান। তিনি বলেন, সব হত্যার দ্রুত বিচারের উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈঠকে আর্থিক খাতের সংস্কার সহ নানা বিষয়ে নীতিগতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। সকালে শহীদদের শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে শুরু হয় অন্তর্বর্তী সরকারের প্রথম দিনের কার্যক্রম। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ উপদেষ্টারা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি প্রবেশ করেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। 11:30টায় শুরু হয় এই সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক। বৈঠক থেকে সিদ্ধান্ত আসে দায়িত্ব বন্টনের। প্রধান উপদেষ্টা নিজের কাছে রাখেন ৮৭টি মন্ত্রণালয় ও বিভাগ। টানা ৫ ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন এই সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই প্রাথমিক লক্ষ্য। শিক্ষক সমাজের সাথে আলোচনা করা হবে, করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে এনে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে সামঞ্জস্য রেখে যত দ্রুত সম্ভব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার চেষ্টা করা হবে। বলেন, এসব হত্যার বিচার করা হবে। সে সাথে আন্দোলনে আহত নিহতদের পরিবারের সাথে বসবেন প্রধান উপদেষ্টা। ডিজিটাল সিকিউরিটি আইন সহ হয়রানিমূলক আইন বাতিলের বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। আইসিটি আর ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বাতিল হলেও ওগুলোর অধীনে অনেকের শাস্তি হয়েছে বা অনেকে জেলে আছে, অনেকের বিরুদ্ধে মামলা চলছে। হয়রানিমূলক মামলার মধ্যে ওই মামলাগুলো আনা হবে এবং কিভাবে পরিবর্তনটা আনলে এই আইনগুলো আর স্বাধীন মত প্রকাশের বিরুদ্ধে ব্যবহৃত হতে পারবে না বা বিরোধী মত দমনে ব্যবহৃত হতে পারবে না, সেটা নিয়েও পরবর্তীতে আলাপ আলোচনা করা হবে। বিভিন্ন মন্ত্রণালয়ে শিক্ষার্থী প্রতিনিধিরাও কাজ করার সুযোগ থাকবে বলে জানান উপদেষ্টারা। ছাত্রদের উপর আস্থা রেখে জনগণ রাস্তায় নেমে এসেছে।
ছাত্ররা যখন সরকারে এসেছে এবং রাষ্ট্রের সংস্কারের জন্য কথা বলছে, আমরা মনে করি জনগণও সেই জায়গা থেকে এই তরুণ ছাত্রদের উপরে আস্থা রাখবেন এবং এখানে আমরা অভিজ্ঞ এবং দক্ষ ব্যক্তিদেরকে মনোনীত করেছি। তবে অন্তর্বর্তী সরকারের মেয়াদকাল কেমন হবে সেটি এখনও নির্ধারণ হয়নি। ঢাকার বাইরে থাকায় এদিন 3 উপদেষ্টা ফারুকী আজম, বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা অনুপস্থিত ছিলেন। সিফাত শাহরিয়ার, এখন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্ব বন্টন করেছেন। নিজের হাতে রেখেছেন মন্ত্রিপরিষদ, প্রতিরক্ষা, শিক্ষা ও সড়ক সহ 27 মন্ত্রণালয়ের দায়িত্ব। 13 উপদেষ্টাকে দেওয়া হয়েছে 14টি মন্ত্রণালয়। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয় সামলাবেন সালেহ উদ্দিন আহমেদ। এদিকে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আর আসিফ মাহমুদ সামলাবেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আরও জানাচ্ছেন দেবরাজ দেব। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য। নতুন দিনের বার্তাবাহক অন্তর্বর্তীকালীন সরকারের শপথ শেষে এবার দায়িত্ব নেয়ার পালা। নতুন সরকারের প্রথম দিনেই সাভারের জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দায়িত্ব পালন শুরু করেন উপদেষ্টারা। শ্রদ্ধা জানানো শেষে উপদেষ্টারা চলে যান সরকারের নতুন কার্যালয় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। যমুনাতে সরকারের প্রথম সভায় অনুমেয় ছিল মন্ত্রণালয় বন্টনের। সেই অনুযায়ী বৃহস্পতিবার শপথ নেওয়া 14 উপদেষ্টার মাঝে 41টি দপ্তর বন্টনের সিদ্ধান্ত আসে সভায়, যেখানে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দায়িত্বে প্রতিরক্ষা, শিক্ষা, জ্বালানির মতো মন্ত্রণালয় সহ মোট 27টি মন্ত্রণালয়। মন্ত্রণালয়গুলো হলো সশস্ত্র বাহিনী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, গৃহ ও গণপূর্ত মন্ত্রণালয় সহ ভূমি ও বস্ত্রপাট মন্ত্রণালয়। এছাড়া কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি, রেলপথ, জনপ্রশাসন ও নৌ পরিবহন মন্ত্রণালয়। সেই সাথে আরও দায়িত্ব নিয়েছেন পানি সম্পদ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা, তথ্য ও সম্প্রচার, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান, শ্রম ও কর্মসংস্থান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়। এর সাথে সাথে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয় এর দায়িত্ব নিয়েছেন এই প্রধান উপদেষ্টা। এছাড়া বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বেও রয়েছেন তিনি। অন্যদিকে বাকি 13 উপদেষ্টা নিয়েছেন বাকি 14টি মন্ত্রণালয়ের, যেখানে সালেহ উদ্দিন আহমেদ অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। ডক্টর আসিফ নজরুল আইন, বিচার ও সংসদ বিষয়ক দায়িত্ব, আদিলুর রহমান খান শিল্প মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন হাসান আরিফ। এছাড়া সাবেক পররাষ্ট্র সচিব মোহাম্মদ তৌহিদ হোসেন নিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে পরিবেশ বিষয়ক আন্দোলক সৈয়দা রিজওয়ানা হাসান পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়েছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে শারমিন এস মুর্শিদ এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাওয়াত হোসেন পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন নূরজাহান বেগম। আর বৈষম্য বিরোধী আন্দোলনের 2 অংশীদার নাহিদ ইসলাম পেয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়া পেয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব। এদিকে সময় স্বল্পতার কারণে শপথ নিতে না পারা বাকি 3 উপদেষ্টার শপথ গ্রহণ শেষে তাদের মধ্যে বন্টন করা হবে মন্ত্রণালয়। দেবরাজ দেব, এখন, ঢাকা। দেখছেন সান্ধ্যবাজার। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর ইউনূস সহ 14 উপদেষ্টা। এছাড়া কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন তারা। এ সময় পুঁজি বাজার সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধারে নিজেদের পরিকল্পনার কথা জানান নতুন উপদেষ্টারা। সিউল আহমেদের প্রতিবেদন।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন আজ সকাল থেকেই ব্যস্ত সময়সূচি। শুক্রবার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করতে প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। 9:55 দিকে প্রধান উপদেষ্টা সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে শ্রদ্ধা জানান উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা। শ্রদ্ধা জানানোর পর নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তারা। পরে প্রধান উপদেষ্টা সেখানে থাকা শোক বইয়ে স্বাক্ষর করেন। সাভার থেকে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আসেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা মণ্ডলীর 14 সদস্য। বৃষ্টির মধ্যে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা। এ সময় কনিষ্ঠ 2 উপদেষ্টাকে দিয়েই ফুলের তোড়া দেওয়া হয়। পরে এখানেও শ্রদ্ধা জানানোর পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। উপদেষ্টারা জানান ব্যাংকিং খাত, পুঁজিবাজার সহ দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে পুনরুদ্ধার করা হবে। দেশের ক্রান্তি লগ্নে পরিকল্পনা অনুযায়ী কাজ করবেন তারা। এখন প্রায়োরিটি হলো শান্তি শৃঙ্খলা আনা, তারপর ব্যবসা মন্থর হয়ে গেছে, নানা রকম চ্যালেঞ্জ, ব্যাংকিং সেক্টরের চ্যালেঞ্জ, অর্থনীতিতে পুনরুজ্জীবিত করতে হবে। মানুষের জীবিকার যে এটা এফেক্ট পড়েছে এটাকে আপনার তাড়াতাড়ি আমাদের করতে হবে। এখন আমরা একটা মিটিংয়ে বসবো আমাদের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। আমরা মিটিংয়ের মধ্যে ইমিডিয়েটলি আমরা কি করার আছে সেসব ব্যাপার আমরা আলোচনা করব। সবাই দোয়া করবেন। এটা আমাদের একার কাজ না, সারা দেশবাসীর কাজ। এবং আমাদের তরুণ সমাজ আমাদের জন্য যে অপূর্ব সুযোগ এনে দিয়েছে দেশ গড়ার, এই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে শপথ নেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। দায়িত্ব নেওয়ার পর এক নতুন বাংলাদেশ উপহার দেওয়ার অঙ্গীকার করেন তিনি। সিউল আহমেদ, এখন, ঢাকা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস শপথ গ্রহণের পর তাকে স্বাগত জানিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠায় জোর দেবার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের মানুষ স্বাধীনতার সঙ্গে উন্নয়নের পথ বেছে নিয়েছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে চীন। আর জানাচ্ছেন ঈশিতা ব্রহ্ম। বৃহস্পতিবার দেশে ফিরে রাতেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। লক্ষ্য দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে গণতন্ত্র নিশ্চিত করা। এরপর থেকেই মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানাচ্ছে বিভিন্ন দেশ। পুরো আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্ষমতার এই আকস্মিক পালাবদল নিয়ে সাড়া পড়ে গেছে। আন্তর্জাতিক সব গণমাধ্যমে উঠে আসছে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন এই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন শীর্ষ কূটনীতিক হেলেন লাফাভি ইউনূসের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিয়েছেন বলেও মার্কিন গণমাধ্যমে জানানো হয়। বাংলাদেশের মানুষের জন্য ইউনূস গণতন্ত্রের ভবিষ্যৎ বলে উল্লেখ করেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। ইউর পররাষ্ট্র নীতি প্রধান জোসেফ বরিল জানান, গণতান্ত্রিক নির্বাচনের ব্যবস্থা করা এই সরকারের গুরুত্বপূর্ণ কাজগুলোর একটি। তিনি বলেন, এই সংকটে বাংলাদেশের সুশাসন, গণতন্ত্র আর মানবাধিকার প্রতিষ্ঠায় এই সরকারের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইইউ। শুক্রবার চীন স্বাগত জানায় অন্তর্বর্তীকালীন এই সরকারকে। এক বিবৃতিতে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অন্য দেশের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার নীতি চীন সবসময় মেনে চলে। বাংলাদেশের মানুষের স্বাধীনতাকে চীন সম্মান করে বলেও জানানো হয়। এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই সরকারকে অবশ্যই সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে কাজ করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারকে জাতিগত সংঘাত রোধে কাজ করার আহ্বান জানায় জাতিসংঘ। ঈশিতা ব্রহ্ম, এখন, বিশ্ব। স্বাধীনতা এনেছি, এবার সংস্কার আনবো। ময়মনসিংহের শহর ছেয়ে গেছে এমন স্লোগানে তরুণ চিত্রশিল্পীদের রং তুলির আঁচড়ে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে ফুটে উঠেছে প্রতিবাদের ভাষা। প্রত্যাশা, তরুণ প্রজন্মের প্রতিষ্ঠিত হবে মানবিক, শান্তিপূর্ণ ও অর্থনৈতিক মুক্তির বাংলাদেশ। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। মধ্য দুপুরে তেতে আছে রোদ, সফেদ দেয়ালে রং তুলির আঁচড়ে আঁকা হচ্ছে নতুন সূর্যফুল। নতুন বাংলায় তারা গাইতে চায় সাম্যের গান।
পরাধীনতা আর অন্যায়ের শেকল ভেঙে উড়ে গেছে বিহঙ্গ মুক্তির বার্তা নিয়ে। শিকলটা ছিঁড়ে গিয়েছে, মানে সবাই মুক্ত হয়েছে, এটাই আর কি এখানে বোঝানোর চেষ্টা করি। থিম বুঝাইতে চাইছি যে নতুন সূর্যোদয় হিসেবে, ওই হিসেবে আমরা এটা আঁকছি। পুরো বাংলাদেশের ওয়াল যাতে অনেক সুন্দর হয়, আমাদের স্বাধীনতা বিজয় যে আমরা অর্জন করছি ওইটা যাতে প্রত্যেকটা ওয়ালে ফুটে ওঠে, ওইটা চেষ্টা আমরা করছি। বেলা 11টায় ময়মনসিংহ নগরীর টাউন হলে শহরবাসী দেখল এক অন্যরকম দিন। এক ঝাঁক কিশোর কিশোরী রংতুলির আঁচড়ে গ্রাফিতি আঁকছে অন্যায়, অবিচার, দুর্নীতি, বৈষম্যহীনতার বিরুদ্ধে। চেতনায় ধারণ করছে মুক্তিযুদ্ধ, মানচিত্র আর লাল সবুজের পতাকাকেও। আজকে টাউন হল প্রাঙ্গণে যে গ্রাফিটি হচ্ছে সেটি এই বাংলাদেশকে সুন্দর করে সাজাবার জন্য আসলে মূলত আমাদের কার্যক্রম। সবাই যদি একসঙ্গে একত্রিত হয়, ময়মনসিংহের মতো পুরো দেশেই আমার মনে হয় একটা নতুন জাগরণ হবে, নতুন একটা উদ্যমতা এবং নতুন বাংলাদেশ আমরা ভবিষ্যতে দেখতে পারব। চলতি পথে যে কেউ মুগ্ধের মতো শহীদ শিক্ষার্থী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকল শহীদদের গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করে। শিল্পীর তুলি যেন তাই জানান দিচ্ছে। তার যে নিঃস্বার্থতা আন্দোলনের প্রতি, আমাদের দেশের প্রতি যে নিঃস্বার্থতা কাজ ছিল, সে আমাদেরকে সাহায্য করতে করতে সে নিহত হয়েছে, আমাদের দেশের জন্য শহীদ হয়েছে। আন্দোলনে যারা শহীদ হয়েছে তাদের উদ্দেশ্য করে, তাদের শ্রদ্ধাতেই আমরা আছি তাদেরকে। লাল হচ্ছে আমাদের শহীদ ভাইদের, রক্তাক্ত ভাইদের জন্য লাল, আর সবুজ হচ্ছে আমাদের বাংলাদেশের। শহরের টাউন হল মোড় ছাড়াও জেলা স্কুল মোড়, নতুন বাজার, গাঙ্গিনাপাড় এলাকাসহ পুরো শহরে দেয়াল জুড়েই শোভা পাচ্ছে শিল্পীদের আঁকা গ্রাফিতি। প্রতিবাদের ভাষা যেমনই হোক, নতুন বাংলাদেশ হবে মানবতার, শান্তি, সাম্য আর অর্থনৈতিক মুক্তির, এমনটাই প্রত্যাশা তরুণ প্রজন্মের। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। সান্ধ্যবাজারের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছে একটু পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন সান্ধ্যবাজার। অবশেষে বিভিন্ন থানায় যোগ দিতে শুরু করেছেন পুলিশ সদস্যরা। তবে থানায় রয়েছে সেনাবাহিনী ও সাধারণ মানুষের কড়া পাহারা। ফিরতে শুরু করেছে শৃঙ্খলা, এতে স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মাঝেও। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন সাবিত সরওয়ার। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর বিভাগীয় শহরগুলো সহ প্রান্তিক পর্যায়ে শুরু হচ্ছে প্রশাসনিক কার্যক্রম। কর্মবিরতি ছেড়ে পুলিশ লাইন্স থেকে থানায় যোগ দিচ্ছেন বিভিন্ন জেলার পুলিশ সদস্যরা। এতে শহর নগর থেকে শুরু করে গ্রাম পর্যায়ে ফিরতে শুরু করেছে স্বাভাবিক শান্তি শৃঙ্খলা। শুক্রবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ, চকবাজার, পতেঙ্গা সহ কয়েকটি থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা। এ সময় থানায় দেখা যায় সেনাবাহিনী সহ শান্তিপ্রিয় সাধারণ মানুষের উপস্থিতি। প্রথম দিনেই অনেকে পুলিশি সেবার জন্য উপস্থিত হন, তবে অনলাইন সেবা কাঠামো স্বাভাবিক না থাকায় দেয়া যায়নি সেবা। অনলাইনে এগুলো কার্যক্রম হয়, ওইটা চালু হয়নি এখনো। এমনি সোর্সরা আসতেছে, সব পুলিশরা আসতেছে, হয়তো ইনশাল্লাহ সন্ধ্যা নাগাদ বা বিকালে এটা কার্যক্রম শুরু হতে পারে। আপনাদেরকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, আপনারা আসেন, আপনাদের পিছনে আমরা জনগণ আছি, ছাত্র ভাইরা আছে, সবাই আছে। আইন শৃঙ্খলা স্বাভাবিক গতিতে ফেরাতে বরিশালেও যোগ দিয়েছে পুলিশ। সীমিত পরিসরে হলেও নগরীর কোতোয়ালি মডেল থানায় কার্যক্রম শুরু করেন তারা। সাধারণ মানুষের সেবা দিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। থানায় এক সেকশন সেনাবাহিনীর আসছে, একজন সার্জেন্টের নেতৃত্বে, তারা আমাদের সামনেই আছে এবং যে কোনো সমস্যার সমাধানে তারা ইনশাআল্লাহ আমাদের সাথে থাকবে। বিভাগীয় শহরের বাইরেও থানায় ফিরেছেন পুলিশ সদস্যরা। 4 দিন পর পিরোজপুর সদর থানায় সীমিত আকারে শুরু হয় কার্যক্রম। ওয়েলকাম ব্যাক জানানোর জন্য কার্ড এবং ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানাতে এসেছি। পিরোজপুরের স্বল্প আকারে কার্যক্রমও তাদের শুরু হয়ে গিয়েছে। দিনাজপুরের সীমান্তবর্তী হাকিমপুর থানায়ও শুরু হয়েছে সাধারণ নাগরিকদের সেবা দেওয়ার কার্যক্রম। অভিযোগ গ্রহণ সহ আইনি নানা পরামর্শ পাচ্ছেন সেবা প্রত্যাশীরা। এতে খুশি শান্তিপ্রিয় সাধারণ মানুষ। অন্যদিকে 11 দফা দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে নাটোরের 7 থানার পুলিশ সদস্যরা। নিরাপত্তার স্বার্থে কাজে যোগ দেয়নি জেলার প্রায় 1100 পুলিশ সদস্য। বগুড়ার চিত্রও অনেকটাই অভিন্ন, এখনও কাজে ফেরেনি পুলিশ। এছাড়াও বেশ কিছু জেলায় এখনও স্বাভাবিক হয়নি থানা পুলিশের সেবা কার্যক্রম। সাবিত সারওয়ার, এখন।
জামালপুর জেলা কারাগারে আগুন লাগিয়ে পালানোর চেষ্টার ঘটনায় 6 বন্দী নিহত হয়েছেন বলে জানিয়েছে কারাগার কর্তৃপক্ষ। এ সময় 4 কারারক্ষী আহত হন। সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাত্তাহ। এর আগে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে কারাগারে বন্দীদের বিদ্রোহের ঘটনা ঘটে। এক পর্যায়ে কারাগারের ভেতরে আগুন লাগিয়ে দেয় কয়েদিরা। পরে কারারক্ষীদের ওপর হামলা ও তাদের জিম্মির চেষ্টা করে কয়েদিরা। কারাগারে হট্টগোল ও গুলির শব্দ পেয়ে কারাগারের ঠিক পাশে অস্থায়ী ক্যাম্পে থাকা সেনাবাহিনীরা এগিয়ে এসে কারাগারের চারপাশ ঘিরে ফেলে। এ সময় সেনা সদস্যরা মাইকিং করে কয়েদিদের শান্ত থাকার আহ্বান জানায়। পরে 12 ঘন্টার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। সব কয়েদিদের যার যার সেলে পাঠানো হয়েছে বলে জানায় কারাগার কর্তৃপক্ষ। শান্তবাজারে আরো একটা বিরতির সময় হলো, ফিরব কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শান্তবাজার। নিত্যপণ্যের দাম সবার নাগালে আনতে সাপ্তাহিক ছুটির দিনে বাজার তদারকিতে নামেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে ব্যবসায়ীদের ক্রয় রসিদ দেখেন তারা। এ সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন তারা। এদিকে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকারও। সংস্থাটির মহাপরিচালক বলেন, সড়কে চাঁদাবাজি কমেছে, দ্রুতই সব সিন্ডিকেট ভাঙতে পারলেই বাজারে স্বস্তি ফিরবে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। দেশের পরিস্থিতি ফের স্বাভাবিক হওয়ায় সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাজারে ক্রেতা বিক্রেতাদের হাকডাক। গত কয়েকদিন যারা বাজার করতে পারেননি, ভিড় করেছেন তারা। শুক্রবার বাজার তদারকিতে নামেন শিক্ষার্থীরা। বাজার ঘুরে ব্যবসায়ীদের ক্রয় রসিদ দেখেন তারা। এ সময় অতিরিক্ত মুনাফা না করতে ব্যবসায়ীদের সতর্ক করেন শিক্ষার্থীরা। বলেন, খুচরা ও পাইকারি পর্যায়ে দাম নাগালের মধ্যে রাখতে হবে। কত দামে যে বেচতেছে প্রোডাক্টগুলো সেটা আসলে আমরা ধরতে পারতেছি না। অনেকে বলতেছে উল্টা আমরা লসে বেচতেছি, কিন্তু ওরা ঠিকভাবে হিসাবগুলো আমাদের দেখাতে পারছে না। আমাদের সমন্বয়ক ভাইদের আদেশ অনুযায়ী আমরা এটা ভেঙে, সিন্ডিকেট ভেঙে আমরা দ্রুতই সাধারণ মানুষদের দাম কমায় দিয়ে এবং সাধারণ মানুষদের 3 বেলা খাওয়ার একটা সুন্দর ব্যবস্থা এবং পরিস্থিতি তৈরি করব। আমরা যেহেতু মাঠে নামছি, মাঠ পর্যায়ে কাজ করতেছি, আমরা আশা রাখি কিছুদিনের মধ্যে আমরা সব নিয়ন্ত্রণে আনবো। শিক্ষার্থীরা আসলো, আসার পরে একটু রিকোয়েস্ট করলো, বললো, এজন্য মনে করেন 50 টাকা করে একটু কমায় দিলাম। অবশ্যই ভালো ওনাদের তরতারি করতেছে, এটা অনেক ভালো। এভাবে তরতারি সবসময় করলে আমি মনে করি যে আশা করি আল্লাহর রহমতে সবকিছু দামে নিয়ন্ত্রণ চলে আসবে। এদিকে বাজার তদারকিতে নামে ভোক্তা অধিকারও। শান্তিনগর বাজার ঘুরে সংস্থাটির মহাপরিচালক বলেন, সড়কে চাঁদাবাজি কমেছে, তাই দ্রুতই সব সিন্ডিকেট ভাঙতে পারলে বাজারে স্বস্তি ফিরবে। গুলিস্তান পর্যন্ত ক্রস করার সময় সেখানে সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে তাকে 100 টাকা দিতে হতো। সোনারগাঁর মোড়ে সেখানে আরেকটা সিটি কর্পোরেশনের স্লিপ দিয়ে 50 টাকা নিতে হতো। এবং কারওয়ান বাজারে ঢুকতে গেলে ওই ট্রাকে আপনার 100 টাকা চাঁদা দিতে হতো। হিডেনভাবে আপনার বিভিন্ন পথে পথে চাঁদা নিত, সেই জিনিসটা এখন নেওয়া হচ্ছে না। কিন্তু ট্রান্সপোর্টের কিন্তু দাম কমে নাই, তাহলে ট্রান্সপোর্টের দাম কমা উচিত, মানে পরিবহন খরচ কমা উচিত। সেই জায়গাটায় যেমন কাজ করতে হবে, আরও একটা কাজ করতে হবে, ওই যে যারা নিত সেই মানুষগুলো কি চেঞ্জ হলো কিনা। এদিকে অন্য সপ্তাহের তুলনায় ছুটির দিনে সবজির বাজারে কিছুটা কমে এসেছে দাম। প্রতিটি লাউ 50, ঢেঁড়স 50, কলা 20 থেকে 30, মরিচ কেজি 200, বেগুন 80 টাকায় নেমেছে। বিক্রেতারা বলছেন, কিছু সবজির দাম গত সপ্তাহের তুলনায় অন্তত 10 থেকে 20 টাকা কমেছে। পটলটা গত সপ্তাহে ছিল 80 থেকে 70 টাকা এরকম, এখন 50 টাকা, ভেন্ডি 50 টাকা। আমার মনে হচ্ছে যে এই সপ্তাহে একটু কম এবং পরবর্তীতে আস্তে আস্তে সবজি বা অন্যান্য আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আস্তে আস্তে কমে আসবে। অন্যদিকে ইলিশ মাছের দাম কিছুটা কমছে। প্রতি কেজি ইলিশ পাওয়া যাচ্ছে 1400 টাকায়। এর চেয়ে ছোট সাইজের ইলিশ পাওয়া যাচ্ছে 1000-এর মধ্যে। এছাড়া পাবদা 450 থেকে 500, রূপচাঁদা 850, রুই বড় সাইজের 450, কাতল 400, চিংড়ি 1100, কই 250 ও শিং মাছ বিক্রি হচ্ছে 500 টাকা থেকে 600 টাকায়। আগে মনে করেন যে 1700 থেকে 1800 টাকা কেজি বিক্রি করতাম, এখন কিছুটা কেজিতে 1-200 টাকা কমছে। 2টা ইলিশ মাছ নিলাম, আর আগে ছিল এই মাছটা 2000 টাকা কেজি, 1800 টাকা কেজি, আজকে নিলাম 1650 টাকা। আগের থেকে মনে হয় একটু কম হয়েছে বাজারটা। গত এক সপ্তাহের তুলনায় আজকে একটু মোটামুটি মাছ আছে, একটু মাছের আমদানি হয়েছে। দামটা একটু রিজনেবল আসা উচিত, সবাই যেন সাধারণ সবাই যেন নিতে পারে।
নিয়মিত বাজার তদারকির মাধ্যমে নিত্যপণ্যের দাম আরও কমবে বলে আশা করেন ক্রেতারা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হতে শুরু করায় দেশের বিভিন্ন মাছের বাজারে বেড়েছে ক্রেতা বিক্রেতা আর পাইকারদের হাঁকডাক। তবে বৈরী আবহাওয়ায় ইলিশের সরবরাহ কম, এখনও ইলিশ বিক্রি হচ্ছে বাড়তি দামে, যা এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। সহকর্মীদের তথ্য ছবিতে বিস্তারিত। পরিস্থিতি স্বাভাবিক, তাই 2 সপ্তাহ পর আবারও ক্রেতা বিক্রেতা আর নিলামের হাঁকডাকে মুখর চট্টগ্রামে মাছের পাইকারি বাজার ফিশারি ঘাট। সারা দেশ থেকে আসা মিঠা পানির মাছের সরবরাহ যেমন বেড়েছে, তেমনি বেড়েছে সামুদ্রিক মাছের সরবরাহ। এতে দামও কমেছে কেজিতে 20 থেকে 70 টাকা পর্যন্ত। আগের থেকে এখনো 20-50 টাকা 100 টাকা কমে গেছে প্রতি কেজি। গত সপ্তাহে মাছ এগুলো কিনছিলাম আমি 300 টাকা করে, আজকে কিনছি 240 টাকা করে। তবে অন্যান্য সামুদ্রিক মাছের মতো দেখা মিলছে না ইলিশের। 23 জুলাই সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর অনেকেই আশায় ছিলেন নৌকা ভর্তি ইলিশ নিয়ে ফিরবেন, কিন্তু কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে লোকসানে জেলে ও বোট মালিকরা। যদিও অন্যান্য মাছের সরবরাহ বাড়ায় ইলিশের দামও কমেছে কিছুটা। যে মাছ আমরা 70,000 65,000 বিক্রি করতাম, এগুলো এখন 42,000 40,000 টাকা মন বিক্রি করতেছি। ইলিশ মাছ টোটলে নাই এখন, সামনে আল্লাহ কি করে করছেন। আমরা তো অনেক টাকা গুনাই দিচ্ছি, আমাদের বাড়িরা এখন বুট মার খাইছি আমরা এই বছর, সামনে আল্লাহ কি করে করছেন। বিশ্বের সবচেয়ে বেশি ইলিশ আহরণকারী দেশ বাংলাদেশ। 2023-24 অর্থ বছরে দেশে 5,71,000 টন ইলিশ আহরণ হয়। 2019 সালে সরকার ইলিশের উৎপাদন বাড়াতে 246 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেয়। লক্ষ্যমাত্রা ছিল 4 বছরের মধ্যে 16% আহরণ বাড়ানো, কিন্তু সে 4 বছরে মাত্র 6.34% আহরণ বেড়েছে ইলিশের। আর এরই মধ্যে ইলিশের যে সাইজ, সে সাইজের পরিমাণও কিন্তু কমেছে। বোট মালিক এবং জেলেরা বলছেন, কেন ইলিশের পরিমাণ কাঙ্ক্ষিতভাবে বাড়েনি, সাইজের পরিমাণ কেন কমেছে, সেটি এখন গবেষণা প্রয়োজন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রামের ইলিশের বাজারের খবর। আমরা একটু বরিশালে ইলিশের খবর জানতে চলে যাব সহকর্মী ফেরদৌস সোহাগের কাছে। ধন্যবাদ জিয়াদ। বরিশালের ইলিশের বাজার এখনও চড়া, দাম একটুও কমেনি, আগের মতোই আছে। সরবরাহ কম, আর এর কারণে কিন্তু বিপাকে পড়ছেন সাধারণ ক্রেতারা। সাপ্তাহিক ছুটির দিনে বরিশালের বাজারে ক্রেতাদের ভিড় অন্য যে কোনো দিনের তুলনায় অনেক বেশি, কিন্তু বাজারে এসে ক্রেতারা হতাশ। যারা ইলিশের স্বাদ নিতে চেয়েছিলেন তাদের জন্য নেই সুখবর। ইলিশের দাম এখনও চড়া। 600 থেকে 900 গ্রাম ইলিশের খুচরা দাম প্রতি কেজি 1400 টাকা, 1 কেজি ইলিশের প্রতি কেজি 1550 টাকা, 1200 গ্রাম ইলিশের কেজি 1800 টাকা। বাড়তি দামের কারণে বিপাকে পড়েছেন ক্রেতারা। দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের দাবি তাদের। এই সময় ভরা মৌসুম, ইলিশের প্রচুর আমদানি থাকার কথা, কিন্তু মৌসুম থাকলেও ইলিশের কোনো দেখা মিলছে না, যার দরুন দামটা বেশি। ইলিশের যোগানও এখানে প্রচুর, কিন্তু তারপরও যে দাম এখানে আছে সেটি আসলে যুক্তিসঙ্গত নয়। বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ। প্রতিদিন বরিশালে 45 থেকে 50 মণ ইলিশ আসে। 5 বছর আগে এই সময় 800 থেকে 1000 মণ ইলিশ আসতো। এতটুকুই ছিল বরিশালের ইলিশ বাজারের খবর। আমরা এখন যাচ্ছি চাঁদপুর, সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী তালহা জুবায়ের। ভরা মৌসুমেও চাঁদপুরে ইলিশের সরবরাহ নেই বললেই চলে। পদ্মা মেঘনায় জেলেদের জালে উঠে আসছে না কাঙ্ক্ষিত ইলিশ। দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে সরবরাহ করা ইলিশই ভরসা স্থানীয়দের। প্রতিকূল আবহাওয়ার কারণে পাইকারি বাজার চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে ক্রেতা কম থাকায় মাছের দাম কমেছে কেজিতে 100 থেকে 150 টাকা। 1 কেজি 200 গ্রাম ওজনের ইলিশ কেজি প্রতি বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। 1 কেজির ইলিশ 1500 টাকায়, আর 700 থেকে 800 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 1300 থেকে 1400 টাকা কেজিতে। বাজারে আসা ক্রেতারা হতাশ ইলিশের দাম শুনে। তারা বলছেন, ইলিশের ভরা মৌসুমেও এত বেশি দাম, যা সাধারণের সামর্থ্যের বাইরে। ইলিশ মাছের মৌসুমের হিসাবে কিন্তু মাছের দামটা এখন বর্তমানে বেশি থাকতেছে। ইলিশের সিজনে বাংলাদেশের মানুষের প্রত্যেকের ইচ্ছা যে একটা ইলিশ মাছ দিয়ে একবেলা ভাত খাবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্যি যেটা আসলে আমাদের নাগালের বাইরে। চাহিদা আছে প্রতিদিন 3000 মনের, সেখানে মাছ হয় 200 মন 300 মন, মাছের দামটা তো বেশি থাকবে।
ভর মৌসুমেও নদীতে কাঙ্ক্ষিত মাছের দেখা পাচ্ছেন না জেলেরা। তবে চাঁদপুর বর্ডার স্টেশন মাছঘাটে দাম কিছুটা কমে আসলেও সাধারণ ক্রেতারা বলছেন ইলিশ এখনও তাদের নাগালের বাইরে। বরগুনার মাছের খবর জানাবেন সহকর্মী জিয়াদ মাহমুদ। তালহা, আপনাকে ধন্যবাদ। বৈরী আবহাওয়া থাকার কারণে বরগুনার যে সমুদ্রগামী জেলেরা রয়েছেন তাদের মাছ শিকার হচ্ছে ব্যাহত। বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্র কিংবা ফকিরহাট মৎস্য উপকেন্দ্র এবং বরগুনার যে স্থানীয় বাজারগুলো রয়েছে সেখানে আমরা ঘুরে দেখেছি ইলিশের সরবরাহ তুলনামূলক অনেকটাই কমেছে, আর দামও কিছুটা বাড়তি। সমুদ্র উত্তাল থাকলেও বরগুনার পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীতে ইলিশ শিকার করছেন জেলেরা। তবে বাজারের চাহিদার তুলনায় সরবরাহ কম, তাই ইলিশের দামও রয়েছে বাড়তি। 1 কেজি 200 গ্রাম ইলিশের প্রতি মন বিক্রি হচ্ছে 68 থেকে 70 হাজার টাকায়। 1 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 65 থেকে 66 হাজার টাকায়। যদিও নদীর ইলিশের তুলনায় সমুদ্রের ইলিশ বিক্রি হয় মন প্রতি 3 থেকে 6 হাজার টাকা কমে। আবহাওয়া খারাপ, এই জন্য জেলেরা চলে আসতে আছে, এই জন্য মাছ পোনা কম পাইতে আছে জেলেরা। ইলিশের একটু আমদানি কম, কিন্তু দাম একটু সহায়ক বেশি, যেহেতু ইলিশ মাছ বর্তমানে আবহাওয়া খারাপ, তো এই জন্য একটু কম। চাহিদার থেকে মাছ খুবই কম, এর জন্য দাম একটু ঊর্ধ্বগত হয়েছে। প্রত্যাশা আবহাওয়ার বৈরিতা কাটলে জেলেদের জালে দেখা মিলবে ঝাঁকে ঝাঁকে ইলিশের। সে সময় দাম কমে ইলিশ আসবে সাধারণ ক্রেতার নাগালের মধ্যে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। আর একটা বিরতি নিচ্ছি সান্ধ্যবাজারে। ফিরবো কিছুক্ষণের মধ্যে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত। দেখছেন সান্ধ্যবাজার। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। অবশেষে এক মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। 10 সেপ্টেম্বর মার্কিন গণমাধ্যম এবিসি নিউজের প্রেসিডেন্সিয়াল বিতর্কে অংশ নেবার বিষয়ে সম্মত হয়েছেন এই দুই প্রার্থী। জরিপ বলছে নির্বাচনী দৌড়ের আগে বিতর্কের মঞ্চেই হাড্ডাহাড্ডি লড়াই হবে এই দুই নেতার। আর জানাচ্ছেন নুজহাত কামাল। গেল জুলাইয়ের শেষ দিক থেকে জনমত জরিপে ট্রাম্পের সঙ্গে ব্যবধান বাড়িয়ে সামনে এগোতে শুরু করেছেন ডেমোক্র্যাট দলীয় প্রেসিডেন্ট প্রার্থী কামালা। ফ্রান্স ভিত্তিক বৈশ্বিক বাজার গবেষণা ও জনমত বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ইপসোসের জরিপে বৃহস্পতিবার উঠে আসে 5% ব্যবধানে কামালা হ্যারিসের চেয়ে পিছিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। এমন পরিস্থিতিতেই বিতর্ক থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত বদলান সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ট্রাম্প। ডেমোক্রেটিক পার্টি থেকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে বর্তমান মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা প্রেসিডেন্ট জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার আগে নির্ধারিত হয়েছিল দুই প্রেসিডেন্ট প্রার্থীর প্রথম বিতর্কের তারিখ। 3 সপ্তাহ আগে মূল প্রতিদ্বন্দ্বিতা থেকে বাইডেন সরে গিয়ে কামালার আগমনে অনিশ্চিত হয়ে পড়ে বিতর্ক। অবশেষে বৃহস্পতিবার ফ্লোরিডার পাম বিচে এক সংবাদ সম্মেলনে বিতর্কে অংশ নেওয়ার বিষয়ে সম্মতি জানান ট্রাম্প। তবে এখানেই শেষ নয়, নিজের পছন্দের চ্যানেল সহ অন্তত আরও 2টি টেলিভিশন বিতর্ক চান বলে জানান তিনি। বলেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের আগে ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বীর সঙ্গে যতবার প্রয়োজন বিতর্কে অংশ নিতে রাজি আছেন তিনি। With all of that being said, I think it's very important to have debates, and we've agreed with Fox on a date of September 4th. We've agreed with NBC, fairly full agreement, subject to them, on September 10th. And we've agreed with ABC on September 25th. ফক্স ও এনবিসির তারিখ এখনো অনিশ্চিত বলে আপাত দৃষ্টিতে দুই নেতার প্রথম বিতর্ক হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে আগামী 10 সেপ্টেম্বর ওই বিতর্ক সরাসরি সম্প্রচারের কথা জানিয়েছে এবিসি। এবিসির পাশাপাশি ট্রাম্পের সঙ্গে আরও বিতর্কে অংশ নিতে রাজি আছেন কামালা হ্যারিসও। এদিকে 4 সেপ্টেম্বর ফক্স নিউজে পূর্ব নির্ধারিত বিতর্কের সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে ডেমোক্রেটিক প্রচারণা শিবির। কারণ হিসেবে বলা হয়, বিতর্কের আয়োজক নেটওয়ার্ক বা চ্যানেলে দুই দলেরই পৃষ্ঠপোষকতা না থাকার কথা। আরও বলা হয়, ট্রাম্প কামালার পরবর্তী বিতর্কের ভবিষ্যৎ নির্ভর করছে এবিসিতে 10 সেপ্টেম্বরের বিতর্কে ট্রাম্পের অংশগ্রহণের ওপর।
I said I think I'm never going back home to the first নুসহাত কামাল, এখন বিশ্ব। এই ছিল শান্ত বাজারে। যাবার আগে জানাতে চাই, এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে হলে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখুন youtube.com/c/ekhon tv।